বদরপুর ড্রাগসহ এক পাচারকারী আটক। পুলিশের একের পর এক অভিযান চললে কিছুতেই যেন থামছে না মাদক ব্যবসায়ীরা। এদিকে করিমগঞ্জ পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বদরপুর ঘাট সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় অভিযান চালিয়ে হেরোইন সহ এক পাচারকারী আটক করতে সক্ষম হন। জানা গেছে, করিমগঞ্জ পুলিশ সুপারের গোপন সূত্রের খবরের ভিত্তিতে বদরপুর পুলিশকে সঙ্গে নিয়ে বদরপুর ঘাট দেবেন্দ্রনগর সিমেন্ট ফ্যাক্টরি এলাকায় ওত পেতে বসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ এক যুবককে আটক করে পুলিশ। ধৃত যুবক হল বদরপুর এংলাবাজার এলাকার বাসিন্দা শিহাবুদ্দিন। গোপন খবরের সূত্রে জানা যায়, ধৃত এই পাচারকারীরা শিলচর থেকে AS01 JC 6796 নম্বরের ট্রাক দিয়ে এনে বদরপুরে পাচারের পরিকল্পনা ছিল। এই দিন উদ্ধারকৃত 1222 গ্রাম 110টি সাবান কেসে হেরোইন জব্দ করতে সক্ষম হয় পুলিশ। জব্দকৃত ড্রাগসের বাজার মূল্য আনুমানিক 2 কোটি টাকা হবে বলে পুলিশের অনুমান। ধৃতকে বদরপুর থানায় আটক করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। কালি ৰাতি এটা আমি সিক্ৰেট ইনফৰমেশ্যন পাইছিলোঁ। সেইটোৰ মতে আমাৰ ধৰ্মনগৰ বস্তি বদৰপুৰ PSৰ আণ্ডাৰত আমি এটা নাকাপ লগালোঁ। তাতে এখন ট্ৰাক যাৰ নম্বৰ AS01 JC 6796 গাড়ীখন আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পিছত তাতে যোনটো ফ্ৰণ্ট ছিট আছিলে তাৰ তলতে এটা বস্তা পেকেট আছিলে। তাত আমি থৰলি চাৰ্চ কৰোঁতে 110 চ'প কেছ পাইছোঁ, যাৰ টোটেল ৱেইট 1.2 kg। আৰু গাড়ীখন আহিছিলে আইজল মিজোৰামৰ পৰা। এইটো ভাঙ্গা এৰিয়াত অহাৰ কথা আছিলে, তাৰপিছত গুৱাহাটী নহ'লে ত্ৰিপুৰালৈ মানে স্মাগল কৰিলে। পুতনিবাগানের জলাশয় থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করে ময়না তদন্তের পর পরিবারবর্গের হাতে সমঝে দিল পাথারকান্দি পুলিশ। জনমনে এই নিয়ে চাঞ্চল্য। পাথারকান্দির পুতনি চা বাগানের এক জলাশয় থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। এটি হত্যা না আত্মহত্যা, এই নিয়ে দ্বন্দ্বে পড়েছেন স্থানীয় জনগণ সহ পুলিশও। জানা গেছে, পুতনি বাগানের অস্থায়ী কর্মী বিপিন বাল্মিক দাসের পুত্র 26 বছরের নিবাস বাল্মিক দাস রোববার সকাল থেকে বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। পরে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো হদিশ পাওয়া যায়নি। এতে চরম উৎকণ্ঠায় ছিলেন নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকেরা। এদিকে মঙ্গলবার স্থানীয় শ্রমিকরা কাজের উদ্দেশ্যে বের হলে তাদের নাকে ভেসে আসে উৎকট দুর্গন্ধ। পরবর্তীতে তারা নিকটে থাকা জলাশয়ের দিকে এগিয়ে গেলে দেখেন যে একটি অর্ধগলিত শবদেহ জলে ভাসছে। পরে জিপি সভানেত্রী সহ মৃতের বাড়িতে লোকেরা অকুস্থলে পৌঁছে মৃতদেহ শনাক্ত করেন। পরবর্তীতে সার্কেল অফিসার সহ পাথারকান্দি পুলিশ কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করে। জানা গেছে, মৃতের স্ত্রী সহ একটি শিশু সন্তান রয়েছে। এই নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। এটি হত্যা না আত্মহত্যা, এই নিয়ে দ্বন্দ্বে রয়েছেন স্থানীয় জনগণ সহ পুলিশও। PM রিপোর্টের হাতে আসার পর এই কাণ্ডের প্রকৃত রহস্য জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। এদিন বিকেলে মরণোত্তর পরীক্ষা শেষে শবদেহ পরিবারের লোকেদের হাতে সমঝে দেয় পুলিশ। পরে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। তারপরে সকালে 9টার সময় আমার কাছে এখান থেকে একটা ফোন যায়। এখানে গ্রামের লোকেরা কিছু ফোন করে আমাকে যে 9YT লেকের মধ্যে একটা লাশ দেখা যাচ্ছে, অচেনা লাশ।
লাস্টে 3-4 দিন থেকে এখানে মনে হচ্ছে ডুবে পড়ে রয়েছিল, তাই লাস্টের পরিচয় পাওয়া খুব অসম্ভব হয়েছিল। তো তারপর আমরা এখানে 9:30টার সময় উপস্থিত হই, এসে দেখি এখানে একটা লাশ পড়ে আছে। লাশের পরিচয় খুঁজতে লাস্ট পর্যন্ত তার কাপড় চোপড় দিয়ে পরিচয় পাওয়া যায়। যে মরেছে তার নাম হলো নিবাস বাল্মিক দাস। পিতার নাম বিপিন বাল্মিক দাস, পুতনি চা বাগানের কর্মী, ক্যাজুয়াল কর্মী। বয়স ছিল তার 25 থেকে 26 বছর। তার একটা ছোট্ট কুলের শিশু আছে, মাত্র 1 মাস বয়স শিশুর। আর কিভাবে মারা গেছে, কি হয়েছে সেটা তো আমাদের প্রকৃতপক্ষে জানা নেই। তবে রবিবার সকাল 8টা নাগাদ ঘর থেকে সে বেরিয়েছিল, এই খবরটা আমাদের কাছে এখন পর্যন্ত এসেছে। আসার পরে আমরা পাথারকান্দি থানায় ইনফর্ম করার পরে পাথারকান্দি থানা সহ সার্কেল অফিসার, ডিসি অফিস পুরা করে ইনফরমেশন দিয়ে এখন থানা আসে, লাস্টকে উঠিয়ে পোস্টমর্টমের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে গেছে। শিলচরে মন্দিরের ছাদ থেকে পড়ে মৃত্যু এক শ্রমিক, ভয়ঙ্কর দৃশ্যবন্দী সিসিটিভি ক্যামেরা। মন্দির নির্মাণের কাজ চলাকালে সংঘটিত হয় এই অঘটনা। সেফটি বেল্ট ও সেফটি হেলমেট অবিহনে শ্রমিকজন কাজে ছিলেন ফলে সংঘটিত হয় এমন ঘটনা। জিতেন্দ্র দাস, রংপুর গঙ্গাপাড়া এর বাড়ি। গত 2 মাস থেকে এখানে কাম করে, এখানে প্রেমতলা ঢোকামণ্ডপে কাজ করে। প্রথম আইসে আবার পরে এখন শরীর খুব অতিষ্ঠ করে ভাল লাগে না। তারপরে এরা কোয়া হয়েছে যে ঘরে যাও গিয়ে, এখন ঘরে যেতাম না। আইসে যখন কাম করবো, আমার ঘরের অবস্থা খুবই খারাপ। তখন কামের লগে উপরে উঠছে, ওটার পরে ঘন্টাখানি গেছে না, ঘটনাটা হয়েছে। নামটা হইলো জিতেন্দ্র দাস। এমনি কিছু না, পড়াশোনা করে, একটা স্টুডেন্ট। নরসিং হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। এখন গেছে সোমবারে, যে আজকে কি পায় 14 তারিখ 13 তারিখে মানে অ্যাডমিশন নিতে আসলো। তো আমার অ্যাডমিশনটা নিতে আসলো কাছার কলেজে। এর গতকালকে এর অ্যাডমিশন নেবার আসলো। আমরা যেদিন ঘটনা হয়েছে এর আগে কইছে আমি সোমবারে আইতাম না, আমার সোমবারে কলেজে আমি পড়াশোনাতে। আমরা কইছি কেন কামাই কইছি আমার ঘরের খুব অবস্থা কন্ডিশন খারাপ, আমি আইসি পড়াশোনা। তো আমার মানে ওটাই দাবি, আমার ক্লাবের মেম্বার হোক, প্রেসিডেন্ট, সবের কাছে আমার ওটাই দাবি, আমার সরকারের হোক, আমার তারা যেন সহযোগিতা করে এই ছেলেটার ঘরে। এর ঘরের কন্ডিশনটা খুবই খারাপ। এর বাবা একজন রোজগার ঠেলা চালায়, এর মা অসুস্থ, এর 2 বোন বাড়ির, এর কেউ নাই পিছিয়ে দিকে, যে এখন যে ব্যাকআপ করতো কেউ আসে না, হেল্প করতো কিছু কেউ নাই। 1960 সালে রাজ্য সরকারের যে ভাষা সার্কুলার জারি করেছিল তা বাংলা ভাষা গোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক ছিল, যার শিকার হয়েছিল শিক্ষার্থীরা। সেই বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল অসমের বসবাসকারী বাঙালিরা, বিশেষ করে তৎকালীন কাছাড় জেলা, বর্তমান বরাক উপত্যকার সাধারণ মানুষ এর প্রতিবাদে এগিয়ে আসেন। 1961 সালের 19 মে 11 জন তরতাজা প্রাণ চলে যায়, আর সেই থেকেই 19 মে আমরা শহীদ দিবস পালন করে যাচ্ছি। তবে এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এবার 19-এর আগে নানা কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। 19-এর চেতনায় উজ্জীবিত করতে 16 মে মহামিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সকলকে আসার আহ্বান জানান 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। 19-এর পথ চলাকে সফল করতে 16 মে সর্বস্তরের জনগণের নিকট আবেদন জানান 86 ভাষা সৈনিক তথা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তারা ছাড়াও অনেকে নিজেদের মতামত তুলে ধরেন।
শম্ভুসাগর পার্ক থেকে বের হব, আমাদের এই মিছিল বের হবে। আমি প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন করিমগঞ্জের প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি আপনারা সেই মিছিলে সামিল হন এবং যাতে আমাদের বাংলা ভাষা বেঁচে থাকে, আমাদের প্রত্যেকটা ভাষা বেঁচে থাকে, আমাদের প্রত্যেক মাতৃভাষা বেঁচে থাকে, সেটাই থাকুক আমাদের সংকল্প। বাংলাভাষী মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষায় তারা মাধ্যমিক পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। দ্বিতীয়টি ছিল আমাদের বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহৃত হবে, এই দুটো অধিকার পেয়েছে। এই যে আমাদের দুটো অধিকার পেলাম 1961 সালে আন্দোলনের ফলে 19 মে 11 জন বাংলাভাষী মানুষ 19 মে 1960 সালে শহীদ হওয়ার পর যে অধিকার দুটো পাওয়া গেল, এই অধিকার দুটো যাতে আগামী দিনে বজায় থাকে, এই যে চেতনা 1900 চেতনা, যে 1900 আমাদেরকে দুটো অধিকার আমাদেরকে পাইয়ে দিয়েছে। যারা এই দুটো অধিকার পাইয়ে যেটা সংগ্রাম করেছিলেন তাদেরকে স্মরণ করা, শহীদদের স্মরণ করা এবং এই দুইটা অধিকার যাতে রক্ষিত থাকে, এই যে চেতনা, এই চেতনা যাতে বজায় থাকে, এই জন্য আগামী 16 তারিখ 1900 চেতনার নামে উপত্যকার জেলা সদরে বিকাল দিকে কার্যক্রম হবে। এই কার্যক্রমে সকলকে আমি আহ্বান করছি, পরে আপনারা এই চেতনায় সামিল হন। যে মহামিছিলের আয়োজন করা হয়েছে, সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করে মায়ের ভাষা বাংলা ভাষা এটার চেতনা উদ্বুদ্ধ করার জন্য এবং আগামী প্রজন্মকে বাংলা ভাষার যে ত্যাগ তিতিক্ষা দেওয়া হয়েছে বিগত দিনে বাংলা ভাষা রক্ষার জন্য, সেটা জানানোর জন্য একটা মহামিছিলের আয়োজন। সেখানে দল মত নির্বিশেষে সবাই একত্রিতভাবে আমরা সেটাকে সার্থক করার অনুরোধ জানাচ্ছি। সেটা সার্থক হবে, সবাই যাতে দলে দলে এই মিছিলে অংশগ্রহণ করে সেটাকে সার্থক করে। ধন্যবাদ। প্রত্যাশিত 19 মে 1961 ইংরেজিতে বরাক উপত্যকায় সৃষ্টি হয়েছিল, যার ফলে 11 জন বাংলা মায়ের সন্তানকে আত্মবলিদান দিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের কৃষ্টিকে বজায় রাখার জন্য তারা আত্মবলিদান দিয়েছিলেন। তো আজকে প্রায় 63 বছর পেরিয়ে গেছে। আজকেও সেই 19 মের যে 11 জনের শহীদের মৃত্যুবরণ, এটা বরাকবাসী ভুলেনি। তাই এটাকে উজ্জীবিত রাখার জন্য, এটার ইতিহাস সৃষ্টি যেটা হয়েছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী 16 তারিখ সমগ্র বরাক উপত্যকা জুড়ে যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলে সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে যাতে ভবিষ্যতে আর এ ধরনের খর্গ বরাক উপত্যকার বাংলা এবং বাঙালি মায়েদের উপর না আসে, এর জন্য এই মিছিলে আপনারা যোগদান করুন। নমস্কার। আর এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে তার জন্য আমি খুব উৎসাহিত। আশা করছি করিমগঞ্জবাসী সবাই, স্কুল কলেজ বা যত গ্রুপগুলো আছে, সবাইকে আমার বিনম্র আবেদন থাকবে আপনারা সবাই এই পদযাত্রাতে অংশগ্রহণ করবেন। এটাতে দিনে বাঙালি আমাদের সবাই খুব গর্বিত বোধ করব। ওই দিনে সবাই একসাথে আমরা পদযাত্রায় যখন মিছিলে থাকব, সবার ভালো লাগবে, গর্বিত বোধ হবে। অনুরোধ আপনারা সবাই থাকবেন সেখানে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে।
রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মহিলা ও পুরুষদের জন্য সুখবর বয়ে নিয়ে এলো আয়ুষী পার্লার। এখানে পুরুষ ও মহিলা একই সঙ্গে পরিষেবা পাওয়ার সুযোগ করে দিচ্ছে পার্লার কর্তৃপক্ষ। তাই আর সময় নষ্ট না করে আমাদের প্রতিষ্ঠানে পা রাখুন। আমাদের ঠিকানা ব্রিজ রোড, কংগ্রেস ভবনের নিকটে, করিমগঞ্জ। আমাদের যোগাযোগ নাম্বার 6000289151 এবং 9864768775। মে 2024 করিমগঞ্জের স্থানীয় বিপিনচন্দ্র স্মৃতি ভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয় সঙ্গীতাঙ্কন ধারা আয়োজিত রবি স্মরণের সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল 9 ঘটিকায় বসে আঁকো প্রতিযোগিতা হয়, তাতে করিমগঞ্জের বিভিন্ন ইনস্টিটিউট অংশগ্রহণ করে। সর্বমোট 120 জন অংশগ্রহণ করে। বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনায় প্রদীপ প্রজ্বলন করেন সঙ্গীতগুরু শ্রদ্ধেয় রণধীর রায় এবং তিনি কিছু বক্তব্য রাখেন। তারপর অতিথিদের বরণ করা হয়। উদ্বোধনী সঙ্গীত ওরে নতুন যুগের ভোরে পরিবেশনায় প্রতীক্ষা দাস, প্লাবিতা দাস, পাপিয়া পাল, পিয়ালি দাস, মাধুরী দাস ও মধুপর্ণা ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনায় ছিলেন মাধুরী দাস। তারপর একক সঙ্গীত তোমার দুয়ার খোলার ধ্বনি পরিবেশনা করেন প্লাবিতা দাস। দৈত্য নৃত্য ফুলে ফুলে ঢলে ঢলে পরিবেশনায় শিশুশিল্পী দেবলীনা দাস ও নিহারিকা দাস। একক সঙ্গীত পরিবেশন করে পাপিয়া পাল নিবিড় ঘন আধারে। দৈত্য নৃত্য অগ্নিশিখা এসো এসো পরিবেশনায় মধুপর্ণা ভট্টাচার্য ও পিয়ালি দাস। অতিথি শিল্পীদের মধ্যে ছিলেন গীতবিতান সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ, অর্পিতা চক্রবর্তী, তানিয়া দাস। এছাড়াও উপস্থিত ছিলেন অতিথি অরূপ রায়, শুভঙ্কর মালাকার। তবলায় ছিলেন চিরঞ্জীব অধিকারী ও সুরজ চক্রবর্তী। সঙ্গীতাঙ্কনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিন্টু দাস, পৃথ্বীরাজ দাস, সৌমিত্র দাস, বিশ্বরূপ দাস, দীপন দাস, পিঙ্কি দাস, মৌসুমী ভট্টাচার্য, প্রীতম দাস, দীপ্তি দাস প্রমুখ। সমস্ত অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন সঙ্গীতাঙ্কন অধ্যক্ষা মাধুরী দাস।
চিটাগাং হায়ার সেকেন্ডারি এডুকেশন রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। হায়ার সেকেন্ডারি কাউন্সিল কর্তৃক এইবার ফাইনাল ফলাফলে সংঘটিত দায়িত্বজ্ঞানহীন কাণ্ড রাজ্যে পূর্বে এমন ঘটনা সংঘটিত হয়নি, এই অভিযোগ করেছে বরাক ছাত্র সংস্থা আকসা। কি রয়েছে তাদের অভিযোগ, শুনে নেওয়া যাক। যে হায়ার সেকেন্ডারি সময় ইংলিশ সাবজেক্টের যেদিন প্রকার বিশেষ করে শিলচরের 4টা স্কুল বলতে কলেজে শিলচর গভর্নমেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের 5 জন ছাত্রছাত্রী। হায়ার সেকেন্ডারি কাউন্সিল যে তাড়াহুড়ার মধ্যে রেজাল্টটা পাবলিশ করেছেন তাতে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে এবং ভুল ত্রুটির মধ্যে বরাক উপত্যকার কতকগুলি বিশেষ করে শিলচর কাছাড় ডিস্ট্রিক্টের 3টা কলেজের রেজাল্টের যথেষ্ট ত্রুটি লক্ষণীয়। যেমন ইংলিশ পরীক্ষার মার্কশিট নেই। ইংলিশ পরীক্ষাটা হয়েছে প্রথম পরীক্ষা, ইংলিশের পরে অন্যান্য সাবজেক্টের পরীক্ষা হয়েছে। যখন তারা রেজাল্ট শিট যখন তারা প্রিপেয়ার করে তখন তাদের মিনিমাম কমন সেন্স কাউন্সিলের কর্মচারীদের বা কাউন্সিলের অফিসারদের নেই, সেই কথা আমি জোর দিয়ে বলতে চাই। একটা ছেলে ইংরেজিতে অ্যাবসেন্ট, অথচ অন্যান্য সাবজেক্ট তার ফার্স্ট ডিভিশন মার্কস। তখন তাদের কমন সেন্সটুকু ওয়ার্ক করা উচিত ছিল যে এই ছেলেটা পরবর্তীকালে সব পরীক্ষা দিচ্ছে এবং ফার্স্ট ডিভিশন মার্ক পাচ্ছে বা সেকেন্ড ডিভিশন মার্ক পাচ্ছে, ফার্স্ট পরীক্ষা দিল না কেন? এটা তাদের ডিউটি ছিল খুঁজে বের করা, তারা খুঁজে বের করেনি। তারা এই যে গণ্ডগোল করলো, এখনও সব স্কুলের রেজাল্ট আসেনি। তারা বেটারমেন্টের জন্য পরীক্ষা দিয়েছিল, তাদের রেজাল্ট আসেনি। কোনো দিন কাউন্সিলের রেজাল্টের এই রকমের হেরফের আমরা শুনিনি, এবার প্রথম শুনলাম। কাউন্সিলের সেক্রেটারি, কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যাজ হেড অফ দ্য অর্গানাইজেশন ফুললি রেসপন্সিবল ফর দিস। তারা তাদের অধীনস্থ কর্মচারীদের ব্যর্থতা তারা স্বীকার করা উচিত। সেই সঙ্গে আমরা শিক্ষামন্ত্রীকে জানান দিতে চাই, তিনিও যেন বুঝে শুনে কথা বলেন। একজন মন্ত্রী কথা মুখে যা আসলো বলতে পারেন না। মন্ত্রী কথা বলতে গেলে দায়বদ্ধতা আছে এবং মন্ত্রীরা বুঝে শুনে কথা বলা উচিত। এবং আমাদের শিক্ষামন্ত্রী সারাভাবে দায়িত্বহীন মন্তব্য করেছেন 5টা রেজাল্ট আউট হবে। একজন শিক্ষা বিভাগের মন্ত্রীর কথা যদি মূল্য না থাকে, আবার কার মূল্য আছে? কাউন্সিলর প্রেসিডেন্টের মূল্য নেই, সেক্রেটারির মূল্য নেই, তারা যেমন খুশি রেজাল্ট পাবলিশ করে দিল। এখন আমাদের আরেকটা সন্দেহ হতে পারে যে রেজাল্ট তারা দিয়েছেন, মার্কস দিয়েছেন, সেটা সঠিক না ম্যানিপুলেটেড। অরিজিনাল মার্কশিটে তা আছে না এটা বানিয়ে দিয়েছেন, এটা নিয়েও আমাদের সন্দেহ হতে পারে। অর্থাৎ কাউন্সিলের এই জাতীয় যে সমস্ত ত্রুটি, এগুলি পাবলিকলি ফোকাস করা দরকার। ভবিষ্যতের জন্য কাউন্সিল এই ব্যাপারে সচেতন হয় এবং ছাত্র সমাজ যাতে কোনো অবস্থায় সাফার না করে। অসম হায়ার সেকেন্ডারি যি ৰিজাল্ট ডিক্লেয়াৰ কৰা হৈছে, সেই ৰিজাল্টত আমাৰ বৰাক উপত্যকাৰ বিশেষকৈ আমাৰ কাছাৰ জিলাৰ কিছুমান কলেজৰ ছাত্ৰ ছাত্ৰীৰ যিটো ইংলিছ এক্সামৰ ডেট আছিলে, সেই এক্সামৰ ডেটত তেওঁলোকক এবচেঞ্চ দেখুওৱা হৈছে। আৰু এই এবচেঞ্চ দেখুৱাই অসম উচ্চতৰ মাধ্যমিক শিক্ষা পৰিষদ যিটো আছে সেইটোৰ এটা নগ্নতাৰ ৰূপ আমি দেখা পাইছোঁ। যে এনেকুৱা এটা কাউন্সিল যিটো ছাত্ৰ ছাত্ৰীসকলৰ উচ্চ শিক্ষাৰ লৈ যোৱাৰ আগত যিটো মানে মেইন ষ্টেপ, সেই মেইন ষ্টেপত তেওঁলোকক যে এনেকুৱা এখন ধাক্কা দিছে, এইটো লৈ আমি অল কাছাৰ কৰিমগঞ্জ হাইলাকান্দি ষ্টুডেণ্ট এছ'চিয়েশ্যন মানে উদ্বিগ্ন হৈ আছোঁ। আৰু এই ক্ষেত্ৰত যোনে এইটো মেটাৰত মানে জড়িত আছে তেওঁলোকক চিনাক্ত কৰি দৃষ্টান্তমূলক শাস্তি দিয়াৰ কাৰণে আমি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ হস্তক্ষেপ কামনা কৰিছোঁ। আৰু আগন্তুক দিনত তেওঁলোকক আমি সকীয়াই দিব খুজিছোঁ যে এনেকুৱা কৰ্মকাণ্ড বৰাক উপত্যকাৰ ছাত্ৰ ছাত্ৰীক লৈ কৰিলে আমি আকসা বহি নাথাকোঁ। ইয়াৰ কাৰণে আমি যি কৰিবলগীয়া হয় আকসা কৰিবলৈ প্ৰস্তুত আছোঁ। করিমগঞ্জ সরকারি হাসপাতালের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করলেন সিপিআই নেতা চন্দন চক্রবর্তী। সংবাদ মাধ্যমের সম্মুখে তিনি বলেন, করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসকের সুবিধা থাকলেও বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত হতে হচ্ছে অসুস্থ লোকেদের। বহু কিছু সুযোগ সুবিধা এখনো ভালো নেই করিমগঞ্জ সরকারি হাসপাতালে। আর কি বললেন সংবাদ মাধ্যমের সম্মুখে তিনি, তা শুনে নেওয়া যাক। এই ধরনের হাসপাতাল, এটা মুমূর্ষ রোগী যদি আয়, যদি এখানে তার মৃত্যু ঘটব। একজন লোক বারোপঞ্জির থেকে আইছে, বারোপঞ্জির থেকে আসার পর অ্যাম্বুলেন্সে, এখানে গাড়ি নেই, অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসলো। তার সাথে এই বাচ্চা মেয়ে সামান্য যে সাহায্য করার লাগে, সেটা বাইরের কিছু লোকে সাহায্য করছে। এখানে টলি নাই, টলির পয়লা ভাঙ্গা, উপর থেকে গ্যাসে গিয়া টলি নিয়ে আইছে, উপরে গেছে, তার পেটচাপের যন্ত্রণা
প্রেচাপ করতো বারবার চেঁচামেচি করতেছে প্রেচাপের লাগিয়া কইতেছে এখানে কোনো টয়লেট নাই। আমি জিজ্ঞেলাম নিচে কোনো টয়লেট নাই, বলে না উপরে যান কে, উপরে টয়লেট, নিচে টয়লেট নাই। হলো এইখানে কোনো টয়লেট নাই, বললো না পেশেন্টের লাগিয়ে নাই। তাহলে পেশেন্টের টয়লেট আর মুমূর্ষ একটা মানুষ এই সিটের মধ্যে কি প্রেচাপ করবো? তাদের কোনো দায়বদ্ধতা নাই। আজকে এখানে কে জয়েন্ট ডাইরেক্টর, আমি কালকে জয়েন্ট ডাইরেক্টরের সাথে যদিও দেখা, এখন কালকে রবিবার সময় পাই, যদি নাহলে সোমবারে এটা নিয়ে সে আলোচনা করবে। প্রতিনিয়ত দেখা যায় হাসপাতালে একাধিক ঘটনা ঘটে। আলাউদ্দিনের আশ্চর্য প্রতীকের মতো মস্ত বড় বিল্ডিং, কিন্তু চিকিৎসার কোনো ধরনের কোনো কিছু নেই। আজকে দুইজন ডাক্তার আছেন, একজন হইল সার্জন, একজন হইল প্যাথোলজিস্ট। এখন আমি কইতেছি যে আমি জিজ্ঞেস করছিলাম যে মানে অন ডিউটি কে আজকে ডাক্তারের ডিউটি, ওনাদের কাছ থেকে কোনো সদুত্তর পাই নাই। যার যে সাবজেক্টে সে যদি এই অবস্থা হয়, তাহলে তো সঙ্গে সঙ্গে অন ডিউটি যে আছে তার একটা ক্যাটারি আনা উচিত, তার চিকিৎসার ব্যবস্থা করা উচিত। এই হলো করিমগঞ্জ হাসপাতাল। এখানে সিস্টার একজন আছে, কথাবার্তা অত্যন্ত রূঢ় কথাবার্তা। গতকালকে একটা ছেলে এখানে আছে কিনা, গতকালকে একটা ছেলে 3টা না 3:30টার সময় আইছে। এই ছেলেটা কই? ওইখানে 3:30টার সময় কালকে যে আইছিল, 3:30টার সময় একটা ছেলে আইছে, তারে কোয়া হইতেছে যে রাত্রের বেলা অসুখ হয়, দিনের বেলা অসুখ হয় নাকি? অসুখ কি তাই জিজ্ঞেস করিয়া হয়নি। তাহলে এই হলো অবস্থা করিমগঞ্জ হাসপাতালে। আমি আপনার মারফতে এই কথাগুলো করিমগঞ্জ চিকিৎসা যারা দায়িত্বে আছেন, জয়েন্ট ডাইরেক্টর, হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, তাছাড়া আরো যারা আছে, তাদের উদ্দেশ্যে কথাগুলো কইতেছি। এটা একটা ছেলে খেলা হইতেছে, মানুষ মারার মানে মানুষ এখানে মমস্য মানুষ হয়ে গেছে, তার মৃত্যু ঘটবো। এই হলো অবস্থা। আপনারা জিজ্ঞেস করতে পারেন অন ডিউটি কে। এখন যদি এই এর লেগে যদি আয়, তাহলে তো তারা কল করা উচিত। অন কল ডিউটি কার?